প্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা ক্লাস 9-এর স্থিতীয় গতি চ্যাপ্টারের ভরবেগ সংক্রান্ত যে বিষয়টা বাকি রয়েছে সেটা পড়ব। স্থিতীয় গতি ক্লাস 9 যেটা পড়বো সেটা হচ্ছে ভরবেগ। প্রথমে জেনে নেব ভরবেগ কাকে বলে। কোনো বস্তুর মধ্যে ভর ও বেগের সমন্বয়ে যে কার্য করার সামর্থ্য জন্মে বা যে গতি ও ধর্মের প্রকাশ ঘটে সেটাকে বলা হয় বস্তুর ভরবেগ। আবার বলি, কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে কার্য করার কিছুটা সামর্থ্য জন্মায় বা একটা গতি ও ধর্মের প্রকাশ ঘটে বা সেই গতি ও ধর্মের সৃষ্টি হয়, তাকে আমরা বলবো ভরবেগ। ভর ও বেগের সমন্বয়ে গাণিতিকভাবে আমরা ভরবেগকে বলবো ভরবেগ সমান ভর ইন্টু বেগ। একটা এম ভরের বস্তু যদি ভি বেগ নিয়ে চলতে থাকে তখন তার ভরবেগ হবে এম ভরের বস্তু, আর তার যদি বেগ ভি হয় সমান হবে এম ভি। তাহলে কোনো বস্তুর ভর বেগের সমন্বয়ে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা বলি ভরবেগ, এবং ভরবেগ অ্যাকচুয়ালি গাণিতিকভাবে ভর ও বেগের গুণফল। ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এরকম রাশি ভেক্টর রাশি, এর মান এবং দিক দুটোই রয়েছে। এখানে এমটা হচ্ছে স্কেলার রাশি, ভিটা ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হয়। তার ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এর একক কি হবে? এর একক সিজিএস একক। সিজিএস একক হবে ভরের একক গুণিত বেগের একক। ভরের একক হচ্ছে গ্রাম আর বেগের একক হচ্ছে সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এসআই পদ্ধতিতে কি হবে বা এমকেএস, সেটা হবে কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা, ভরবেগের মাত্রা, ভরের মাত্রা ও বেগের মাত্রা। ভরের মাত্রা এম আর বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। তাও আমরা ভরবেগ সম্বন্ধে জানলাম, ভরবেগের একক, ভরবেগের মাত্রা সম্বন্ধে জানলাম। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভরবেগের আকারে। আমরা এর আগের দিন, তাহলে এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভর বেগের আকারে। অর্থাৎ ভরবেগ দিয়ে যদি আমরা নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করি তাহলে সেক্ষেত্রে গতিসূত্রটা কেমন হবে। এর আগের দিন আমি আগের ক্লাসের যে আলোচনা করেছিলাম সে জায়গায় একটু চলে যাই। আমরা আগের দিন নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে কোনো একটা বস্তুর ত্বরণ সমানুপাতিক প্রযুক্ত বল। ত্বরণ যখন এম স্থির অর্থাৎ ভর স্থির, ত্বরণ সমানুপাতিক 1/m যখন এফ স্থির অর্থাৎ প্রযুক্ত বল স্থির। এবং সেখান থেকে আমরা যৌগিক ভেদের সমন্বয় সূত্র থেকে যেটা করেছিলাম সেটা হচ্ছে এ সমানুপাতিক F/m, এবং সেখান থেকে আমরা যেটা করেছিলাম বা সেটা হয়েছিল এ সমানুপাতিক F/m, এটা সমানুপাতিক, তাহলে F সমান K A M, এবং সেখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে F সমান AM একক বলের ধারণা থেকে K = 1 ছিল। অর্থাৎ F = A ভর বা MA, F = MN ভর ইন্টু ত্বরণ। এটা আমরা আগের দিন করেছিলাম। একক বলের ধারণা থেকে K = 1 হয়েছিল। কিন্তু এখন আমরা ভরবেগ থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যাখ্যা করব। ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা যদি বলি তাহলে গতিসূত্রটা এরকম হয় যে
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে তার জন্য যে ভরবেগের পরিবর্তন, সেই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। আবার বলি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। সাপোজ ধরে নেওয়া যাক একটা বস্তু এম ভরের বস্তু, তার উপর এফ পরিমাণ বল প্রযুক্ত হলো। বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, সেখান থেকে এফ বল প্রয়োগ করার ফলে টি সেকেন্ড সময় পরে বেগ হলো ভি। তাহলে একটা এম ভরের বস্তু, তারপর এফ বল প্রয়োগ করা হয়েছে, প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে তার বেগ হলো ভি। এবং এই বলটা যে প্রযুক্ত হলো টি সময় ধরে, তাহলে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবং এই সমানুপাতিক চিহ্ন তুললে, অর্থাৎ এফ সমানুপাতিক, একটু যদি ঘুরিয়ে লিখি ভি মাইনাস ইউ বাই টি, আমরা ভি মাইনাস ইউ বাই টি এই সম্পর্কটাকে চিহ্নিত করতে পারছি। এটা অ্যাকচুয়ালি ত্বরণ প্রকাশ করে, এম এ সমান ভি মাইনাস ইউ বাই টি, যেটাকে ত্বরণ বলা হয়। এফ সমান কে এম এ, এবং একক বলের ধারণা থেকে আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু কি, একক বলের ধারণা থেকে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু 1। তাহলে সম্পর্ক দাঁড়ায় এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ এইটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভরবেগের আকারে। ভরবেগের ধারণা থেকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যাখ্যা করলাম। তো আমরা এরপরে চলে যাব ভরবেগের সংরক্ষণ সূত্র, খুব ইম্পর্টেন্ট ভরবেগের সংরক্ষণ সূত্র। তার আগে কয়েকটা কথা বলে রাখা দরকার। কিছু কিছু ঘটনা রয়েছে যেখানে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারি না। সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, তোমাদের বইতেই আছে দেখবে, একটা ধরো লরি, বালি বোঝাই লরি এগিয়ে চলেছে। কোনো কারণে যদি সেই লরিটা থেকে বালি পড়তে থাকে, তাহলে কি দেখা যাবে, কি লক্ষ্য করা যাবে, ইঞ্জিন যদি একই রকমভাবে কাজ করতে থাকে এবং বালি যদি পড়তে পড়তে এগিয়ে যায়, তো এখানে দেখা যায় যে এক্ষেত্রে বস্তুর বেগের পরিবর্তন ঘটতে থাকে। এই বিষয়টাকে আমরা ব্যাখ্যা করতে পারি না নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এটাকে ব্যাখ্যা করা সম্ভব হবে আমাদের নিউটনের এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। তো কিছু কিছু ঘটনা যেখানে পরিবর্তনশীল ভরের ব্যাপার রয়েছে, অর্থাৎ কোনো বস্তুর ভর পরিবর্তিত হচ্ছে, তো সে সমস্ত ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বিষয়গুলোকে আমরা যখন ব্যাখ্যা করব, তখন কিন্তু এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করবো। ধরো রকেট যখন উপরে উঠে যায়, কি ঘটে, সেখানে তার উপরে ওঠার সঙ্গে সঙ্গে বেগ বাড়ে, কারণ রকেটের যে জ্বালানি, সেই জ্বালানির ক্ষয় ঘটতে থাকে, যার ফলে ভর কমে, বেগ বাড়ে। তা এই বিষয়গুলো আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অর্থাৎ যেহেতু এখানে পরিবর্তনশীল ভর, অর্থাৎ বস্তুর ভরটা নির্দিষ্ট নেই, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, তাই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি না। ব্যাখ্যা করা যায় নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। আমরা চলে যাব ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি এবং তার ব্যাখ্যা। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা পরে যে আলোচনায় চলে যাব। ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র কি না, কোন বস্তু সংস্থার মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, কোনো বস্তু সংস্থার মধ্যে যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, তাহলে সংরক্ষণ সূত্র অনুযায়ী ক্রিয়ার আগে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ
এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ ধ্রুবক থাকে। বিষয়টাকে আরো সহজ করে বললে, সাপোজ ধরা যাক দুটো বস্তু আছে, আবার সূত্রটা বলে নিই। কোনো বস্তু সংস্থা, সেখানে হয়তো একের অধিক পার্টিকেল বা কণা রয়েছে, তা কোনো বস্তু সংস্থার মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ক্রিয়া প্রতিক্রিয়ার আগে মোট রৈখিক ভরবেগ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কণাগুলোর মোট ভরবেগ, সেই অবস্থায় ভর ইন্টু বেগ, তাদের যে যোগফল ক্রিয়া প্রতিক্রিয়ার পরে তাদের বেগের পরিবর্তন ঘটে যাওয়ার পরে তাদের যে রৈখিক ভরবেগের যোগফল, এই দুটো সমান হবে, অর্থাৎ ধ্রুবক হবে। এটাকে আমরা বলছি সংরক্ষিত থাকবে। সাপোজ একটা বস্তু এম ভরের বস্তু, সাপোজ একটা এম ভরের বস্তু, সে সাপোজ একটা m1 ভরের বস্তু u1 বেগে ছুটছে, তার সামনে আরেকটি বস্তু u2 বেগে ছুটছে, যার ভর হচ্ছে m2। কিছুটা যাওয়ার পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ ঘটার পর প্রথম বস্তুটা v1 বেগে, দ্বিতীয় বস্তুটা v2 বেগে ছুটতে থাকলো। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী প্রাথমিক অবস্থায় মোট ভরবেগ কত? m1 ভরের বস্তুর ভরবেগ m1 u1 ভর ইন্টু বেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগ m2 u2, মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। ধাক্কা লাগলো, সংঘর্ষ হলো, সংঘাত হলো। এখানে সংঘাত হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি? বেগের পরিবর্তন ঘটেছে, এখানে v1 v2 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ভরবেগ কত হবে? সংঘর্ষের পরে m1 v1 এবং m2 v2 তাদের যোগফল এটা। এবং সংরক্ষণ সূত্র অনুযায়ী গাণিতিকভাবে আমরা দেখাতে পারি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এইটাই হচ্ছে গাণিতিক রূপ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। সংঘাতের আগে মোট ভরবেগ আর সংঘাতের পরে মোট ভরবেগ, ঠিক আছে? এইটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লিকেশন। তার আগে আমরা কিন্তু এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে তৃতীয় সূত্র, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে প্রমাণ করতে পারি। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে প্রমাণ করব। সাপোজ এই চিত্রটা মাথায় রাখতে হবে। তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। নিউটনের তৃতীয় গতিসূত্র, সাপোজ এখানে যে আমি ছবিটা এঁকেছি এই ছবিটাই আঁকতে হবে। সাপোজ এখানে যখন সংঘর্ষ হয়েছে, এই সংঘাত কাল ধরে নিলাম t। এই 1 নম্বর বস্তুটা 2 নম্বর বস্তুর উপর F1 বল দিল, আর 2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুর উপর F2 বল দিল। এক নম্বর বস্তু 2 নম্বরের উপর F1 আর 2 নম্বর বস্তু 1 নম্বরের উপরে F2, অর্থাৎ m1 ভরের বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি লিখতে পারি? F1 সমান F1 বলের প্রভাবে আমাদের, একটু ঘুরিয়ে লিখি। প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর F2 বল দিল, F2 বল লিখে এটা F2 লিখি, আর দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর F1 বল দিল, বোঝার সুবিধার জন্য। m1 ভরের বস্তু দ্বিতীয় বস্তুর উপর দিয়েছে F2 বল,
m2 বলের বস্তু প্রথম বস্তুর উপর দিয়েছে F1 বল। F1 সমান কি, এই F1 বলের প্রভাবে কিন্তু প্রথম বস্তুর গতির পরিবর্তন হয়েছে। প্রথম বস্তুর গতি ছিল u1 হয়েছে u2, তাহলে গতির বেগের পরিবর্তন কত, v1 মাইনাস u1। যদি ভরবেগের পরিবর্তনের কথা বলি তাহলে m v1 মাইনাস u1, এবং এখানে সময়টা যেটা লেগেছিল t। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর F2 বল দিয়েছে, এই প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর F2 বল দেয়া, দ্বিতীয় বস্তুর ভর বেগের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় বস্তুর বেগ কত ছিল u2, হয়েছে কত v2। তাহলে এখানে m v2 মাইনাস u2 বাই t। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমি আগেই বোর্ডে করেছিলাম, নিউটনের দ্বিতীয় ভরবেগের সংরক্ষণ, ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমি ব্যাখ্যা করেছিলাম। তাহলে F1 F2। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, এ এর উপর যে বল দেবে এর উপর সমান প্রতিক্রিয়া বল দেবে। তাহলে F1 সমান মাইনাস F2, কিন্তু বিপরীত, এ দিচ্ছে এইদিকে, এ দিবে F2। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র, এটা তৃতীয় গতিসূত্র থেকে আমি এটা লিখতে পারি যে F1 সমান মাইনাস F2। এগুলো যদি বসাই তাহলে কি দাঁড়ায়, m1 সরি m ভুল লিখেছি, এটা প্রথমে এখানে একটা m1 হবে, এটা দ্বিতীয় বস্তুর m2 হবে। তাহলে m1 v1 মাইনাস u1 বাই t সমান m2 v2 মাইনাস u2 বাই t, বা m1 tt বাদ চলে যাচ্ছে, m1 v1 মাইনাস m1 u1 is equal to m2 v2 মাইনাস m2, এখানে একটা মাইনাস চিহ্ন লিখতে ভুল করলাম, তাহলে এখানে কি হবে মাইনাস m2 v2 প্লাস m2 u2, বা যদি লিখি m1, এখানে আমি লিখি মাইনাস m1 u1, এদিক থেকে নিয়ে আসছি প্লাস মাইনাস m2 u2 সমান m2 v2 প্লাস মাইনাস m2 v2 মাইনাস m1 v1, মাইনাস কমন নিলে যেটা হয় m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। দেখো এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ সংঘাতের আগে, এটা হচ্ছে অন্তিম ভরবেগ সংঘর্ষের পরে, এবং এই দুটোই সমান। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। তোমাদের যেটা হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। এইটা ভরবেগের সংরক্ষণ, এটা বাড়িতে পাবে হোমওয়ার্ক। নিউটনের তৃতীয় ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। হিন্টস হচ্ছে কি, বিষয়টাকে উল্টো দিকে ভাবতে হবে, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে উপর দিকে যদি আমরা ভাবি ব্যাপারটাকে, তাহলে সহজেই আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্রের কতগুলো অ্যাপ্লিকেশন বা আমরা আলোচনা করে নেবো, কতগুলো প্রয়োগ নিয়ে, ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো। প্রয়োগ সূত্রের প্রয়োগ আমরা দেখেছি, আমরা সাধারণত দেখে থাকি বা আমরা শুনে থাকি, এই যে যখন বন্দুক ফায়ার করা হয় দেখা যায় যে বন্দুক কিছুটা পিছন দিকে ফিরে আসে। তাছাড়া যখন রকেট ছোড়া হয় বা হাউই বাজি যে আছে আমরা, তখন সেই বাজিটা ওপর দিকে উঠতে থাকে। এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আরেকটি ঘটনা, তোমাদের বইটা দেখলে বুঝতে পারবে যে হোস পাইপ থেকে বড় মুখযুক্ত, বড় রেডিয়াস যুক্ত জলের পাইপ, তখন সেখান থেকে যখন জল সামনের দিকে বেরোতে থাকে তখন সেই পাইপটাকে ধরে রাখা অসুবিধাজনক হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা নিউটনের
আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। বন্দুকের প্রতিক্ষেপ বেগ কি? আর আমরা জানি বা আমরা লক্ষ্য করে থাকবো যে যখন বন্দুক থেকে গুলি ফায়ার করা হয়, পিস্তল বা রাইফেল যেটা থেকেই হোক না কেন, যখন আমরা ফায়ার করব তো দেখা যায় যে ফায়ার করার পর পিস্তল বা রাইফেল পিছন দিকে পিছিয়ে আসে, এবং পিছিয়ে আসার একটা বেগ আমরা এক্ষেত্রে নির্ণয় করব। এই পিছিয়ে আসার কারণ, প্রাথমিক অবস্থায় বন্দুক এবং গুলি মোট ভরবেগ কি থাকে? ধ্রুবক থাকে। আচ্ছা, নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র বলার সঙ্গে একটি কথা বাদ গেছে মনে হয়। ভরবেগের সংরক্ষণ সূত্রে যে বাহ্যিক যদি কোনো বলের প্রয়োগ না করি, এই কথাটা বলতে ভুলে গেলাম মনে হচ্ছে। বাহ্যিক বলের যদি কোনো প্রয়োগ আমরা না করে থাকি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো বস্তু সংস্থার প্রাথমিক ভরবেগ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরে মোট ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। অর্থাৎ এই যে বাহ্যিক বলের কথাটা বললাম, এটা আমি সংরক্ষণ সূত্র বলতে গিয়ে অমিট করে গেছি। তো বন্দুকের প্রতিক্ষেপ বেগ, আমি এখানে চলে এলাম আবার। বন্দুকের প্রতিক্ষেপ বেগ হচ্ছে বন্দুক থেকে যখন বন্দুক বা রাইফেল থেকে যখন গুলি ফায়ার করা হয়, তখন গুলি সামনের দিকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে পিস্তল বা রাইফেল পিছন দিকে পিছিয়ে আসে। এর কারণ কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ দিয়ে আমরা ব্যাখ্যা করব। বিষয়টা কীরকম, যে গুলি যখন বন্দুকের মধ্যে আছে তখন বন্দুক এবং গুলি দুজনেরই ভরবেগ শূন্য। অর্থাৎ আমি ধরে নিলাম একটা পিস্তল, তাই তো, মোটামুটি এটা টিগার, এখান থেকে যখন গুলি ছোড়া হবে, সাপোজ ধরে গুলি ভর এম, পিস্তলের ভর বড় হাতের এম। প্রাথমিক অবস্থায় যখন গুলি ছোড়া হলো না, যখন এমনি পিস্তলের মধ্যে গুলি রয়েছে, সেই অবস্থায় উভয়ের ভরবেগ কত হবে? এম ইন্টু জিরো প্লাস এম ইন্টু জিরো। পিস্তলও স্থির, গুলিও স্থির, তার মানে রৈখিক ভরবেগ জিরো। যখন গুলি ছোড়া হলো তখন বন্দুক যদি সামনের দিকে এগিয়ে যায়, গুলি যদি সামনের দিকে ভি বেগে এগিয়ে যায়, এবং আমরা যদি এটা ধরে নিই যে পিস্তলের একটি প্রতিক্রিয়া বেগ তৈরি হবে যেটা ভি, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ভি এম ইন্টু ভি, অর্থাৎ এটা গুলির ভরবেগ প্লাস এম ইন্টু বড় হাতের ভি সমান কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী প্রাথমিক অবস্থায় যে ভরবেগ তার সঙ্গে সমান। তাহলে এম ইন্টু বড় হাতের ভি সমান এম ভি উইথ এ নেগেটিভ সাইন, এটা এদিকে নিয়ে যাব। তাহলে এটা বড় হাতের ভি হতে হবে। তাহলে ভি সমান মাইনাস এম ভি বাই বড় হাতের এম, একটা মাইনাস। তাহলে ভি সমান এম বাই এম ইন্টু ছোট হাতের ভি উইথ এ নেগেটিভ সাইন। এই বড় হাতের ভিটাকে বলা হয় বন্দুকের প্রতিক্ষেপ বেগ। অর্থাৎ বন্দুক পিছন দিকে পিছিয়ে আসবে। পিছন দিকে কেন? গুলির দিকে নয়। সেটা বুঝবো কিভাবে? এই নেগেটিভ চিহ্ন প্রকাশ করছে যে গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার পিছন দিকে, তার উল্টো দিকে পিছিয়ে আসবে, এবং তার পিছিয়ে আসার বেগ এম বাই বড় হাতের এম ইন্টু ভি। অবশ্যই পিস্তলের ভর যেহেতু বেশি, তাই নিচে বেশি ভর থাকার জন্য প্রতিক্ষেপ বেগটা গুলির বেগের থেকে অনেকটা কম হয়। এবং যখন রাইফেল ছোড়া হয়, একটু বড় রাইফেল থেকে গুলি ছোড়া হয়, অপেক্ষাকৃত বড়, এবং তার গুলিটা অনেকটা বড়, তখন বলা হয় যে রাইফেল ছোড়ার সময় ওই বন্দুকটাকে বগলের সঙ্গে চেপে ছুঁড়তে হয়। তো এর কারণটা হচ্ছে, এই প্রথমেই বলে রাখি, রাইফেল বড় যে দুটোনা বা রাইফেল যেগুলো থাকে লম্বা বন্দুক অপেক্ষাকৃত ভারী, সেগুলো বগলে চেপে বা এরকম বুকের সঙ্গে সেট করে গুলিটা ছোঁড়া হয়। না হলে কি হবে, পিছন দিকে যে প্রতিক্ষেপ বেগে পিছিয়ে আসবে তাতে আমাদের পাঁজর ভেঙে যেতে পারে। তো এটা কেন বলা হয় যে বন্দুকটাকে চেপে নিয়ে গুলি করতে? কারণ যখনই আমরা বন্দুকটাকে বগলের শরীরের সঙ্গে চেপে নেবো, তখন বন্দুকের ভর প্লাস আমাদের বডির ওয়েট তার সঙ্গে যোগ হয়ে যাবে। ফলে তলে আমাদের বডি ওয়েটটা যুক্ত হয়ে যাওয়ার ফলে বন্দুকে যে পিছিয়ে আসার বেগ সেটা অনেকটা কমে যাবে। ফলে যে আঘাতজনিত কারণে আমাদের ছাতি ভেঙে যাওয়ার বিষয়টা থাকবে, সেটা কিন্তু ঘটবে না। তা আমরা এই বিষয়টা ব্যাখ্যা করলাম বন্দুকের প্রতিক্ষেপ বেগ, সেটা কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। এবং এক্ষেত্রেও অঙ্ক বা গাণিতিক যদি কোনো সমস্যা থাকে
প্রতিক্ষেপ বেগ সংক্রান্ত, তাহলে ভি ইজ ইকুয়াল টু এম বাই এম ইন্টু ভি। এইটা কিন্তু আমাদের গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে বন্ধুকে প্রতিক্ষেপ বেগের বিষয়টা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করলাম এবং সেক্ষেত্রে ওই প্রতিক্ষেপ বেগের রাশিমালা বের করলাম। হোস পাইপ, যেখান থেকে জল অপেক্ষাকৃত মোটা রেডিয়াসের যে পাইপ, যেখান থেকে প্রচুর পরিমাণে জল সামনের দিকে যখন বেরিয়ে যায়, তখন ওই জলটা একটা ভরবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং ভরবেগের সংরক্ষণ নিয়ম অনুযায়ী পাইপটা কী হবে, পিছন দিকে একটা প্রতিক্ষেপ বেগ পাবে বা প্রতিক্রিয়া বলজনিত কারণে পিছিয়ে আসবে, ফলে সেই কারণে ওই পাইপটাকে ধরে রাখা অসুবিধা হবে এবং অসুবিধা হয়, এবং সেটাও কিন্তু ওই তোমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। অর্থাৎ হোস পাইপ থেকে জল সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, পাইপও একটি প্রতিক্রিয়া বল অনুভব করে, যার ফলে শেষ পিছন দিকে পিছিয়ে আসে, সেই জন্য তাকে ধরে রাখাটা অসুবিধাজনক হয়। এ ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে। হাওয়াইয়ের বেগ, হাওয়াই উপরে উঠছে, শুধু তাই না, আমাদের মহাকাশে যে রকেট উৎক্ষেপ করি সেখানে কিন্তু এই গতিসূত্র অনুযায়ী আমাদের রকেট কাজ করে। ঠিক আছে, তো ছাত্রবন্ধু এই পর্যন্তই। আজকে আমি কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে অ্যাড করে দেবো, প্রয়োজন হলে আমি একটু কি বলে কনফারেন্সের মাধ্যমে আমি একটু আলোচনা করব, তোমরা এই চ্যাপ্টারটা কিরকম কি পড়েছো প্রশ্ন উত্তর আলোচনা করব। যাই হোক, এই পর্যন্তই। শুভরাত্রি, সবাই ভালো থাকো।